বাক্স টিভিতে চলছে একটা হিন্দি সিনেমা। দুম দাম মারদাঙ্গার সাথে সাথে বদলে যাচ্ছে আড্ডাখানায় বসে থাকা প্রতিটা লোকের মুখের ভাবভঙ্গি। পাতাপুকুরের এই আড্ডাখানায় প্রতিদিনই হাজির হয় গ্রামের ছেলে বুড়োর দল, আর সবার মাঝে চুম্বকের মতো বসানো থাকে ওই বাক্স টিভিখানা। টিভিটা বলাইয়ের, তার চা দোকানে সে এই যন্ত্রটা বসিয়েছিল প্রায় বছর 3 আগে। তখন সবেমাত্র এই গণ্ডগ্রামে কারেন্ট এসেছিল। বেঞ্চের একদিকে বসে সবার মুখের ভাবভঙ্গি দেখে রাগে গা জ্বলে যাচ্ছিল নেপাল বুড়োর। হাতের বিড়িতে একটা লম্বা টান দিয়ে সে বলে উঠল, ঢুকে যা, ঢুকে যা, একেরে সব কটা মিলে ওই ওই বাঁশকোটার মধ্যে ঢুকে যা। কি বলবো আর, মিথ্যে মিথ্যে ওই লাড়েলাপ্পাগুলো যে কি মন দিয়ে গিলিস তোরা, সব যেন এটকে গেছে ওটার সাথে। বলাই চা বানাতে বানাতে বুড়োর কথাগুলোই শুনছিল আর মুচকে মুচকে হাসছিল। রোজ নেপাল বুড়োর ওই এক কথা শুনতেও বেশ মজা লাগে। সে তুমি যাই বলো কাকা, আজ ওই বাক্সটা ছিল বলে দেশ বিদেশের কত খবর জানতে পারি বলো দেখি। হ্যাঁ, এই পাতা পুকুরের কটা খবর রাখিস তুই? নিজের গ্রামের খবর জানে না, দেশ বিদেশের খবর রাখতে চলেছে। কিচ্ছু হবে না, বুঝলি? তোরা সব আজকালকার ছেলে, তোদের দ্বারা কিচ্ছু হবে না। এই গন্ড গ্রামের আর কি খবর রাখবে বলো? খবর তো হয় কলকাতা, দিল্লি, এইসব শহরে। কালই তো শুনলাম দিল্লি শহরে নাকি ওই কি রাতের বেলা বাঁদর মাংসে হামলা করে মানুষ মারছে। বাপ রে বাপ! এবার বেঞ্চের অন্যদিকে বসে থাকা লোকজন সব হাঁ হাঁ করে উঠল। একটু চুপ করো দেখি, দেবকুমারের বইটা একটু দেখতেও দেবে না নাকি? পক্কর পক্কর। ওরে বাবা, ওই গ্যাঁজাখুরি গেলার জন্য একেবারে হেদিয়ে মরছে যত সব। এ তোমার বলা গল্প শোনার থেকে টিভি দেখা ভালো, বুঝেছ? পুরো টিভিতে তার কথা শেষ হলো না, ঝম করে একটা শব্দ হলো, আর সাথে সাথে পাতাপুকুর ডুবে গেল কালো অন্ধকারের চাদরে। এই নেপাল বুড়োর মনের কথাই ফলে গেল। ওহ, কি ফাইন বইটা হচ্ছিল গো! কারেন্ট গেল, এবার কখন যে আসবে? ধুর! নেপাল বুড়ো হাতের বিড়িটায় কষে একটা টান মেরে ওদের সবার দিকে আর চোখে দেখে নিয়ে বলল, ওই সব আজে বাজে বোম্বাই দিল্লি মার্কা ছবি না দেখে এই পাতা পুকুরের একখানা সত্য ঘটনা শুনবি কিনা বল। শোনো বুড়ো, তোমার ওই গাঁজায় দম দেওয়া গল্প তুমি নিজেকেই বলগে যাও। সেই তো বলবে মাছ ধরতে গিয়ে ভূত দেখেছো, নইলে কোনো পোড়ো বাড়িতে কে যেন ছমছম করে হাঁটে, ওসব মেলা শুনেছি। বড্ড বাজে বকিস রে ছোকরা, এক্ষুনি কান মলে দেবো। মুখ বন্ধ কর, যা বলছি চুপচাপ শুনে যা। সবাই দেখল কারেন্ট না এলে এখন এই শীতের রাতে কিছুই করার নেই, তো এই বুড়োর বকবকি শোনা যাক। নেপাল বুড়ো তার হাতের বিড়িতে টান দিয়ে বলতে শুরু করলো, আচ্ছা আচ্ছা, বল দেখি, এই পাতা পুকুরের মূল আকর্ষণটা কি? মানে সব গাঁগঞ্জেই একটা আলাদা আকর্ষণ থাকে, তেমনই আমাদের এই গ্রামেও আছে। কি বল দেখি? তুমি কি গ্রামের দক্ষিণ পুকুরের পারে বিশাল ওই নিচু জমির কথা বলছো? হ্যাঁ, ঠিক ধরেছিস। একটু খেয়াল করলেই দেখতে পাবি ওই গর্ত হয়ে যাওয়া জায়গাটায় কোনো গাছ নেই, আছে শুধু কালচে শ্যাওলা। যাই হোক, এবার শোন। যখনকার কথা বলছি তখন এই পাতা পুকুর গ্রামে জমিদারি প্রথা চালু ছিল। জমিদারি প্রথা চালু ছিল। আমার বয়স মাত্র 20 হবে। গ্রামের মানুষের মূল পেশা চাষবাস। তবে হ্যাঁ, কেউ কেউ পায়ে হেঁটে বা নৌকোয় করে শহরে যায় ব্যবসা বাণিজ্য করতে। ইলেকট্রিসিটি কি জিনিস আমরা তখন জানিই না। সারাদিন কাজকর্মের পর
গ্রামের মানুষ সন্ধে হতে না হতেই খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ে। গ্রামখানা হয়ে যায় এক্কেবারে নিঝুম আর চুপচাপ। রতু চৌকিদার তখন গ্রামে রাত জাগত। গাঁগঞ্জ এলাকায় চোর ছেচরদের স্বর্গরাজ্য ছিল, তাই গ্রামের মানুষই তাকে পয়সা দিয়ে চৌকিদারি করতে নিযুক্ত করেছিল। রেতের ঘুম ভালো, তবে অতি ঘুম ভালো না। চোর আইলে আমারে কিন্তু বলো না। সারা রাত সে এমন একখানা ছড়া গেয়ে গিয়ে গ্রামের পথে পথে ঘুরে বেড়াত। এমনই এক শীতের রাতে রতু টানা দুবার গ্রামে টহলদারি সেরে এসে বসেছিল দক্ষিণ পাড়ের পুকুরের ধারে। সেখানে তখন জমিদার বাড়ি থেকে বসার জন্য সিমেন্টের বেদি বানিয়ে দেওয়া হয়েছিল কিছুদিন আগে। রতু বসে একটা বিড়ি জেলে টান মারতে লাগলো। রোজ তার এই নিয়মই চলে। পুকুরের জলের ওপর থেকে থেকে জলের পোকা আর আলেয়ার মতো আলো নেচে নেচে উঠছে। এসব সব্বার মতো রতুরও গা শোয়া হয়ে গেছে এখন। কিন্তু হঠাৎই তার মনে হলো চারিদিকের বাতাস যেন থমকে গেল, আর পুকুরের জলটা থরথর করে কেঁপে উঠল একটু। রতু এই ঘটনায় চমকে গেছিল। সে বেদি ছেড়ে উঠে দাঁড়িয়ে চারিদিকে দেখতে লাগলো। এমন সময় তার মনে হলো দক্ষিণ পাড়ের বাঁশবনের মধ্যে খুব হালকা একটা আলো দেখা যাচ্ছে। খুব ধীমে সবজে আলো, কিন্তু উত্তাপ আছে তার। শীতের বাতাস এখান পর্যন্ত গরম হয়ে উঠেছে। ও রতুদা, কি হচ্ছে গো এখানে? বাবা গো, কে রে? রতুদা চমকে আমাদের দিকে ফিরল। এতই অবাক হয়ে সে বাঁশবনের দিকে তাকিয়েছিল যে আমরা ৩-৪ জন কখন যে তার পিছনে এসে দাঁড়িয়েছি বুঝতেও পারেনি। ও তোরা, তা তোরা এখানে কেন হঠাৎ? কি হয়েছে? সেটা জানার জন্যই তো আমরা বেরিয়ে এলাম। হঠাৎই আমাদের ঘর বাড়ি সব কেঁপে উঠল, তাই তো সবাই কি ঘটেছে বোঝার জন্য বেরিয়ে পড়েছি। রতু চৌকিদার এতক্ষণ কি কি ঘটল সব পরপর বলে গেল আমাদের। সত্যি আজব ঘটনা। হঠাৎ এমনভাবে গ্রামের সব বাড়ি কেঁপে ওঠার কি কারণ হতে পারে কারোরই মাথায় এলো না। এই, ওই বাঁশ বনের দিকে দেখ, এটা আজব সবজে আলো দেখা যাচ্ছে না? তার কথায় আমরাও তাকালাম বাঁশবনের দিকে, কিন্তু কোথায় আলো? রোজকার মতোই কালো আঁধারে ঢেকে আছে জায়গাটা। আলো টালো তো কিছু চোখে পড়ছে না। চলো একটু এগিয়ে দেখি, আমাদের কাছে তো মশাল আছে, চলো। মশাল জেলে আমরা চললাম বাঁশবনের দিকে। এ গ্রামের মানুষ তখন ভূত প্রেতে বিশ্বাস করলেও সাহসের কমতি ছিল না কারো। খুব বেশি দূর যেতে হলো না আমাদের। বাঁশবনের মধ্যে ঢুকে মিনিট 10 হাঁটতেই দেখলাম একটা অদ্ভুত কাণ্ড। বেশ খানিকটা জায়গা জুড়ে তৈরি হয়েছে একটা গর্ত, আর তার মধ্যে থেকে বেরোচ্ছে গল গল করে সাদাটে কুয়াশার মতো ধোঁয়া। এসব আবার কি? বোমা টোমা মারলো নাকি কেউ? আরে ওসব তো কলকাতায় হয়, এখানে তো। হুম, ব্যাপারখানা খুব একটা সুবিধে লাগছে না। মনে হচ্ছে কেউ ঝাড়ফুঁক করে তন্তর ক্রিয়া করেছে। হে ভগবান, নতুন কি সংকট আসতে চলেছে এই পাতা পুকুরে কে জানে। মাখন সর্দারি আমাদের মধ্যে একটু বুঝদার লোক ছিল। সে শহরে গিয়ে ব্যবসা করত। এতক্ষণ কোনো কথা না বললেও এবার সে বলে উঠল, না হে রতুদা, একেবারে অন্যরকম কিছু ঘটেছে। রসুপ, এই কথাটা গ্রামে 5 খান করো না আবার তোমরা। আমি কাল বা পরশু শহরে যাব। সেখানে আমার চেনা এক স্কুল মাস্টার দাদা আছেন। তেনাকে যদি একবার ব্যাপারখানা দেখানো যায়। এখন 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 চলো এখান দিয়ে। আমার মনে হয় এখানে আমরা ছাড়াও আরো কেউ আছে।
তার কথা শেষ হতে না হতেই সরসর করে শুকনো পাতার ওপর দিয়ে কেউ বা কিছু একটা চলে যাবার শব্দ হলো, যেন কেউ এতক্ষণ তাদের দেখছিল। মাখনের কথাতেই সে লুকিয়ে পড়ল। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। এই সব চলো চলো এখান থেকে। এরপর আমরা সবাই আবার দল বেঁধে সেই বাঁশবন থেকে বেরিয়ে পড়লাম। তখনও আমাদের মধ্যে কেউ বোঝেনি কি ভয়ঙ্কর বিপদ নেমে আসতে চলেছে এই পাতাপুকুরের মানুষের ওপর। এরপর প্রায় 2 দিন কোনো কিছু ঘটল না। গ্রামের সাধারণ জীবন সাধারণভাবেই কেটে যেতে লাগলো। চাষবাস, ব্যবসা আর গৃহস্থালির কাজে সময় কাটতে লাগলো সবার। কিন্তু এরপরেই ঘটল সেই ভয়ঙ্কর ঘটনা। গ্রামের মানুষদের জীবন তছনছ হয়ে গেল সেই কাণ্ডে। আমাদের এই গ্রামে তখন বাস করত হারাধন সমাদ্দার নামের এক বৃদ্ধ। তার পরিবারকে নিয়ে সে থাকত ওই দক্ষিণ পাড়ের পুকুরের থেকে মিনিট 5 হাঁটা পথের মাঝেই। গ্রামের শেষ বাড়ি ছিল ওই হারাধন বুড়োরই। যে রাতে এই ঘটনা ঘটেছিল, হারাধন বুড়ো তখন বাড়ি ছিল না। ফিরল 3 দিন পর এক সন্ধ্যার মুখে। ও গিন্নি, চাবিখানা কোথায়? দেখো তো বাস্কোতে কিনা, আমার যে মনে পড়ছে না। হারাধনের বউ কোনো কথা না বলে নিজের আঁচল থেকে চাবিখানা খুলে বুড়োর হাতে দিল। সে দরজা খুলে ভেতরে ঢুকল। কিন্তু ঘরে ঢুকেই কেমন যেন একটা পচা গন্ধে গা গুলিয়ে উঠল দুজনেরই। ওহো, ইঁদুর মরেছে মনে হচ্ছে। বাপরে, কি গন্ধ! ইঁদুর? ইঁদুর আসবে কোথা থেকে? আমাদের ভিটেতে বাস্তু সাপ আছে, ভুলে গেলে? এই হ্যাঁ, তাই তো। ওরা সাপ, ব্যাঙ, ইঁদুর কোনো কিছুই যে বাড়ির তীরে সীমানায় আসতে দেয় না। ও রসো, আলো খান জ্বালি, আধারে যে কিছুই দেখি না। কথা বলে হারাধন বুড়ো একখানা দেশলাই কাঠি জ্বালালো ফস করে। লম্বা কাঠি জ্বলে সামান্য আলোয় দেখা গেল ঘরে এই 3 দিনে জমেছে ময়লা আর ঝোল। ও গিন্নি, ইয়াই মাত্র 3 দিনে এমন ময়লা জমলো কি করে বলো তো? আর তার কথা শেষ হলো না, হঠাৎ একটা ছায়ার মতো কিছু লাফ দিয়ে পড়ল হারাধনের বউয়ের ওপর। হারাধন চমকে পিছন ফিরল, কিন্তু কোনো কিছুই তার চোখে পড়ল না। মুহূর্তের মধ্যে শুধু সে দেখল তার বউয়ের পা দুটো আঁধারের মধ্যে দিয়ে টেনে নিল কেউ। কয়েক মিনিট হারাধন যেন পাথর হয়ে গিয়েছিল, কিন্তু সম্বিত ফিরতেই কোনো রকমে দৌড়ে বেরোলো সে ঘরের বাইরে। তার ঘরের চারপাশে অসংখ্য গাছগাছড়ার মেলা। সেখানে তখন দেখা গেল প্রবল ঝাঁপাঝাঁপি, যেন কোনো প্রাণী প্রবল উল্লাসে লাফালাফি করছে। হারাধন বুড়ো শুধু একটা মোটা লেজের মতো কিছু গাছের পাতার আড়ালে মিলিয়ে যেতে দেখল। সে একটা বিশাল আর্ত চিৎকার করে লুটিয়ে পড়ল বাড়ির দেওয়ার সামনে। পরের দিন সকালের আলো ফুটতেই হারাধন বুড়োর চিৎকার চেঁচামেচিতে গ্রামের লোক জমা হয়ে গেল পাতাপুকুরের মাঝের বিরাট বটগাছটার সামনে। জমিদারবাবু আর তার লেঠেলরাও সব উপস্থিত হয়েছিল সেখানে। কর্তা, আমার গিন্নিকে যে দাঁড়োয় নিয়ে গেল গো। আমি সারা রাত ধরে বাঁশবন থেকে শুরু করে পুকুর ডোবা সমস্ত জায়গায় খুঁজেছি, কোথাও তার কোনো চিহ্ন নাই। আহ, থামো দেখি। দানু আবার কি? দানু বলে কিছু হয় না। কি হয়েছিল সব খুলে বলো আমাদের, আর যা বলবে সত্যি বলবে, বুঝলে? হারাধন বুড়ো এরপর সব ঘটনা বলে গেল সব্বাইকে, এমনকি সেই মোটা লেজটা দেখার কথাও বলল। সব কথা শুনে আমাদের সব্বার মধ্যে কুচকুচ করে নানান কথা চলতে লাগলো। লেজ? কোনো বন্য জন্তুর আগমন ঘটলো নাকি বলো দেখি এই পাতা পুকুরে? বাবু বলছি, আপনি যদি অভয় দেন, একটা কথা বলতে পারি? কে রতু? বল দেখি কি বলবি। অত ভয় পাবার কি আছে? আমার মনে হয় বেশ কিছু লোক যদি রাতের বেলা
গ্রামে আমার সাথে টহল দেয়, তবে মানে তবে হয়তো কে বা কারা এসব করছে তাদেরকে ধরতে পারবো। কি বলো তোমরা? গ্রামের লোকেরা এই কথা শুনে সায় দিল। সত্যিই তো কোনো দুষ্ট লোকের কারসাজিও তো হতে পারে। সবাই এই ব্যাপারে কথা বলতে শুরু করলো। আহা, থামো দেখি একটু। বেশ, শোনো, নিত্যানন্দ আর তোমরা আজ থেকেই গ্রামের চারিদিকে টহল দেবে আর হারাধনের স্ত্রীকে খোঁজা শুরু করো, বুঝলে? আর সবাই বাড়ির সামনে আগুন জ্বেলে রেখো, আর সবাই খুব সাবধানে থেকো। সবাই জমিদার বাবুর কথায় সায় দিলাম। শুধু হারাধন বুড়োই মাটিতে বসে মাথা চাপড়াতে লাগলো। এরপর সারাদিন পাতাপুকুরের লোকজনের মধ্যে যেন অজানা এক ভয় কাজ করছিল। সবাই কেমন যেন সতর্ক পায়ে হাঁটাচলা করছে। জমিদারের লেঠেলের দল সারা গ্রামে খুঁজেও হারাধনের স্ত্রীর কোনো সন্ধান পেল না। সন্ধ্যা নামল, আঁধার চাপচাপ হয়ে জমতে লাগলো গ্রামের আনাচে কানাচে। সব বাড়ির সামনে মশাল জ্বেলে দেওয়া হয়েছে। সবাই একে একে বাড়ির দরজাও বন্ধ করে দিচ্ছে। জমিদারের লেঠেলরা আর আমরা গ্রামের ছেলেরা সারাদিন বনে বাদারে ঘুরে ক্লান্ত হয়ে আগুন জ্বেলে বসেছিলাম ওই দক্ষিণ পাড়ের পুকুরের ধারের ঘাসবনের মধ্যে। ঘাসবনে চাপচাপ কুয়াশার মধ্যে আমাদের জ্বালানো আগুনের ধোঁয়া আরও ঘন আবছায়ার সৃষ্টি করেছিল। কি ব্যাপার বলো তো? আচ্ছা, এর সাথে ওই কয়েকদিন আগে হঠাৎ যে গর্তটা বাঁশবনে উদয় হয়েছে তার কি কোনো যোগ আছে? কি মনে হয় তোমাদের? হতেও পারে। ওই গর্তটা তৈরি হওয়ার পর থেকেই তো গ্রামে যা যা কাণ্ড শুরু হয়েছে। কাল রাতের পর তো আমারও একা একা আবার টহল দিতে ভয় লাগছে। লেঠেল সর্দার নিত্যানন্দ কিছু একটা বলতেই যাচ্ছিল, এমন সময় ঘাসের বনের মধ্যে কারোর হেঁটে আসার আওয়াজ পাওয়া গেল। আমরা দেখলাম মাখন সর্দার আর তার সাথে একটা লোক ঝোপ ঠেলে আমাদের সামনে এসে দাঁড়ালো। আরে মাখন দা যে, তুমি তো শহরে গিয়েছিলে, আর সঙ্গে ওটি কে? এই তো সেই মাস্টার দাদা। শহরে বড় সাহেবী স্কুলে বিজ্ঞান পড়ান, খুব বিজ্ঞান। আমরা এখনই ওই বাঁশ বাগানের ওই গর্তখানা দেখে এলাম, হে বুঝলে? বলো কি, তোমরা গিয়েছিলে সেখানে? কি বলো? আমরা তো হ্যাঁ, আর দেখুন, আমার মনে হয় ওই গর্তখানা সাধারণ কোনো... তার কথা শেষ হলো না। ঘাস বনে আবার শব্দ হলো, তবে এবার ধীরে নয়, বেশ জোরে, যেন কোনো কিছু খুব দ্রুত এগিয়ে আসছে। কি ব্যাপার রে, আবার কে আসে? শব্দটা আমাদের কাছাকাছি এসে থেমে গেল। যেন যে আসছিল সে এবার থমকে গিয়ে আমাদের দেখছে লুকিয়ে লুকিয়ে। রসো বাপু, দেখে আসি কি কাণ্ড। লেঠেল সর্দার গটগট করে এগিয়ে ঢুকে গেল ঘাসবনের মধ্যে। আমরা সবাই ঘাড় উঁচু করে দেখতে লাগলাম। সবাই চুপ করেই ছিলাম, তাই আগুনের পটপট শব্দ ছাড়া আর কোনো আওয়াজ ছিল না সেখানে। হঠাৎ নিত্যানন্দ ছিটকে বেরিয়ে এলো ঘাসবন থেকে, আর মুখ থুবড়ে পড়ল বেরিয়েই, যেন কোনো কিছু তার পা কামড়ে টেনে ধরেছে। ও ও ওটা কি? ওটা কি? মাস্টারের চিৎকারে সবাই ঠাহর করে দেখলাম নিত্যানন্দের পাখানা মুখে কামড়ে ধরে আছে অদ্ভুত এক জীব। ভয়ানক তার আকৃতি, পুতি পুতি কালো চোখে শুধু খিদে। আমাদের চোখ পড়ায় সে থমকে গেছে। হঠাৎ রতু চৌকিদার আগুন থেকে একখানা মশাল টেনে ছুঁড়ে দিল তার দিকে, আর জীবখানা তাতে চমকে উঠে নিত্যানন্দের পা ছেড়ে দিয়ে দৌড় দিল উল্টো দিকে। রতুর এই কাণ্ডে মুহূর্তের মধ্যে হারানো সাহস ফিরে পেলাম আমরা। সবাই এক একটা করে মশাল তুলে নিলাম আগুন থেকে। তারপর শুরু হলো তাড়া। ঘাসবন পেরিয়ে রে রে করে একদল মানুষ ছুটছে জিপটার পেছনে।
আর সেও প্রাণ ভয়ে ছুটে চলেছে বাঁশবনের দিকে। অন্ধকার বাঁশবন, মশালের আলো আর আমাদের মারমুখী চিৎকারে কেঁপে উঠল হঠাৎ করেই। জিপখানাও তখন পড়িমড়ি করে ছুটে চলেছে বাঁশ ঝাড় শুকনো পাতা মারিয়ে। দৌড়তে দৌড়তে সবাই মিলে এসে হাজির হলাম সেই গর্তের কাছে। সেখান থেকে তখনও ধোঁয়া বেরোচ্ছে। জিপখানাও গর্তের কাছে এসে থমকে গেছে। দাঁতের শাড়ি বের করে দেখছে সে চারদিকে। মশালের আলোয় তার ভয়ানক রূপ আরও ভয়ানক মনে হচ্ছে। প্রাণীটা যে অতিকায় টিকটিকি গোছের কিছু একটা, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু যা চেহারা তার সাথে আমার জানা কোনো জন্তুর কোনো মিল নেই। এটা 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 কি জন্তুর গো? কি ভয়ানক, কি ভয়ানক! নিশ্চয়ই ওই ওই গর্তখানা থেকেই বেরিয়েছে ওটা। কোন নরকের আঁধার থেকে যে ওটা উঠে এসেছে কে জানে। আমার মনে হয় আকাশ থেকে কোনো পাথর এসে পড়েছিল, আর তার সাথেই ওটাও এসে পড়েছে এই পৃথিবীতে, আর দুর্ভাগ্যক্রমে এসে পড়েছে এই পাতা পুকুরে। না 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 না, আমার তো মনে হচ্ছে মাটির তলা থেকেই, মানে 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 একেবারে নরকের থেকে ওটা মাটি খুঁড়তে খুঁড়তে উঠে এসছে উপরে। বাবা, এখন কি এই সব তর্ক করার সময়? আগে ওটাকে শেষ করো সবাই মিলে, তারপর না হয়। ঠিক ঠিক, এই মার, আগুন দে ওর গায়ে। একের পর এক মশালের আগুনে জ্বলতে শুরু করলো প্রাণীটার দেহ। সে প্রবল চিৎকার করতে শুরু করলো। কিছুক্ষণ রাগে আস্ফালন করার পর শরীরটা ব্যথায় কুঁকড়ে গেল প্রাণীটার, আর সে লাফ দিয়ে গিয়ে ঢুকলো সেই গর্তখানায়। তাও তাও করে জ্বলে উঠল আগুনের শিখা। সেখানে দাঁড়ানো সবকটা মানুষের মুখ ভয় আর বিস্ময় সাদা হয়ে গেল। রাতের আকাশ ধোঁয়ায় ধোঁয়ায় ভরে উঠল। সেই প্রাণীটা মাটির তলা থেকে না আকাশ থেকে, কোথা থেকে যে উদয় হয়েছিল সেটা রহস্যই রয়ে গেল। একটা না এতক্ষণ বকে চুপ করলো নেপাল বুড়ো। আবার একটা বেড়ি ধরালো সে। ভালোই একেবারে গ্যাসগুলি দিচ্ছ কাকা, যা মনে আছে মানে। বলাইয়ের কথা শেষ হতে না হতেই আবার জ্বলে উঠল বিদ্যুতের আলো। সবাই অবাক হয়ে তাকিয়েছিল নেপাল বুড়োর দিকে। ওই এসেছে তোদের বোকা বাক্সের টুনটুনি। এবার গেল, যত পারিস ওই হ্যাঁদাড়ে লাড়ে লাপ্পা। আর হ্যাঁ, আমার কথা বিশ্বাস না হলে ওই দক্ষিণা মাঠের মাঝে গিয়ে দেখিস বিশাল গর্তখানা এখনো আছে। আর শোন, সেই ঘটনার পরেই সেই বাঁশবনখানা অদ্ভুতভাবে নষ্ট হয়ে গেল। আর এখন তো দেখতেই পাস সেখানে কোনো গাছও গজায় না, শুধু ওই কালচে শ্যাওলায় ভরে গেছে মাঠখানা। হ্যাঁ, যাই হোক, চলি। শেষ হলো কটুনসের আজকের গল্প। তো আজকের গল্পটা একটু আলাদা ছিল। কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও, আর গল্পটাকে শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে। দেখা হচ্ছে আর পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।